বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা এই করোনার কালীন সময়ে বাড়িতে আছো, ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি। তোমাদের বাংলা প্রথম পত্রে সাহিত্যের রূপ ও রীতি, সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধটি লিখেছেন হায়াত মাহমুদ। হায়াত মাহমুদ দেখো, হায়াত মাহমুদ 2রা জুলাই 1939 খ্রিস্টাব্দে কলকাতার পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকা গ্যান্ডারিয়ায় অবস্থান করছেন, স্থায়ী বাসিন্দা। তিনি তার ছাত্র জীবনে ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল থেকে 1956 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি 1958 সালে তৎকালীন কায়দে আজম কলেজ, অর্থাৎ বর্তমানে যেটা সোহরাওয়ার্দী কলেজ, সেখান থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপনা শেষে অবসর জীবনযাপন করছেন। তিনি প্রচুর কবিতা, গল্প, প্রবন্ধ লিখেছেন। তার গবেষণা সহ প্রবন্ধ সাহিত্যে তিনি খ্যাতি লাভ করেছেন। অর্ধশতাধিক গ্রন্থের রচয়িতা তিনি। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে দেখা আছে স্বাগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, কাব্যগ্রন্থ এটা, রবীন্দ্রনাথের কিশোর জীবনী, নজরুল ইসলাম কিশোর জীবনী, প্রতিভার খেলা, নজরুল বাঙালি বলিয়া লজ্জা নাই। তিনি বাংলা লেখার নিয়মকানুন, কিশোর বাংলা অভিধান ইত্যাদি রচনা করেছেন। সাহিত্য ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রাখার জন্য তাকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে। আজকে আমরা পড়ব হায়াত মাহমুদের লেখা প্রবন্ধ সাহিত্যের রূপ ও রীতি, যেটা তোমাদের বইয়ে আছে বাংলা প্রথম পত্রে। সাহিত্যের রূপ ও রীতি। দেখো, সাহিত্য কি? সাহিত্য আমরা এর আগে তোমাদের নবম শ্রেণীতে আমি পড়িয়েছিলাম, মনে আছে সাহিত্যের সংজ্ঞা। সাহিত্য বিশাল একটা পরিধি, তাই না? সাহিত্য অর্থাৎ কি? আমার সামনে আমি বলেছিলাম, মনে আছে হয়তো, সাহিত্য হচ্ছে জাতির দর্পণ স্বরূপ। অর্থাৎ আমি আয়নার সামনে দাঁড়ালে যে আমাকেই দেখা যাবে, তাই না? অর্থাৎ আমার পুরাটাই হচ্ছে সাহিত্য। সেরকম অর্থাৎ পুরা জাতিটাই হচ্ছে সাহিত্য। লেখক আমার সাহিত্য বিভিন্ন রূপ আছে বা অংশ, সেগুলো আমি তোমাদের বলেছি, হয়তো মনে আছে, যে কবিতা, গান, নাটক, উপন্যাস, যেটাই বলি না কেন, সমগ্র বিষয় হচ্ছে সাহিত্যের অন্তর্ভুক্ত। আর সেই জন্য সাহিত্যটা অনেক বড় ব্যাপক পরিধি। কিন্তু আমরা যখন সাহিত্যটা পড়ি, অর্থাৎ এগুলোকে ভাগে ভাগে পড়ি, তাই না? কবিতা, গান, এগুলো আলাদা আলাদা পড়ি। আর এগুলো হচ্ছে সাহিত্যের এক একটা রূপ, তাই না? সাহিত্যের এক একটা রূপ। আর এই রূপগুলো, অর্থাৎ এই রূপ, যখন আমি কবিতাটা পড়বো, তখন অর্থাৎ এই কবিতা কীভাবে তৈরি করা হয়েছে, অর্থাৎ কবিতা কীভাবে আসে, কীভাবে তৈরি করা হয়, এর যে গঠন রীতি, সেটাকে বলা হয় সাহিত্যের রীতি। হায়াত মাহমুদ দেখো, তার প্রবন্ধ সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধে তোমরা বইয়ে দেখবা যে এই অংশগুলো, অর্থাৎ সাহিত্যের যে রূপগুলো, সেটাকে বিভিন্ন অর্থাৎ এক একটা ভাগে বিশ্লেষণ করার চেষ্টা করেছে। প্রথমেই দেখো আছে কবিতা। কবিতা আছে। কবিতা কি তোমরা জানো হয়তো নিশ্চয়ই। ছন্দবদ্ধ ভাষায়, অর্থাৎ পদ্যে যা লেখা হয় সেটাকে বলা হয় কবিতা। পদ্যে যা লেখা হয় সেটাকে বলা হয় কবিতা। তো কবিতার আবার প্রধান দুইটি রূপ আছে, রূপভেদ হলো, একটা হচ্ছে মহাকাব্য আর একটা হচ্ছে গীতি কবিতা। মহাকাব্য আর গীতি কবিতা। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন কে? আমাদের কিংবদন্তি লেখক মাইকেল মধুসূদন দত্ত, তার বিখ্যাত মেঘনাদবধ মহাকাব্য, তাই না? এটা আমরা জানি। মহাকাব্য রচিত হয়, মহাকাব্য কি? দেখো, মহাকাব্য রচিত হয় কি? যুদ্ধবিগ্রহের কাহিনী নিয়ে অবলম্বন করে, তাই না? ভারতীয় উপমহাদেশের দুটি প্রাচীন মহাগ্রন্থ হচ্ছে, একটি হলো কি রামায়ণ, আর একটা হচ্ছে মহাভারত। রামায়ণ আর মহাভারত। মহাভারত সম্পর্কে বলা হয়েছে যে যা নেই ভারতে তা নেই ভারতে। অর্থাৎ এর অর্থ কি? অর্থাৎ ভারতবর্ষে এমন কিছু নেই যা মহাভারতে নেই, এমন কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ মহাভারত বিশাল আর রামায়ণ তার তুলনায় ক্ষুদ্র।
তাই না? রামায়ণ হচ্ছে, রামায়ণের কাহিনী অনেকেই তোমরা জানো সেটা, তাই না? আমি এর আগে বলেছি যে রামায়ণ হচ্ছে সেই যে রামের স্ত্রী সীতাকে বনবাসে দেওয়ার পরে যখন হচ্ছে লঙ্কার রাজা রাবণ হচ্ছে তার বোনের শূর্পণখার অপমানের প্রতিশোধ নিতে গিয়ে যখন সীতাকে হরণ করে নিয়ে যায়, আকাশপথে উড়িয়ে নিয়ে গিয়ে তার বাগান বাড়িতে বন্দি করে রাখে। আর এই সীতাকে উদ্ধার করার জন্যে যে রাম এবং রাবণের যে যুদ্ধ হয়, তাই না? এই যুদ্ধের কাহিনী রামায়ণে লিপিবদ্ধ আছে, দেখবা বইয়ে তোমরা। বলছে যে সেই জন্য মহাভারতের তুলনায় রামায়ণের কাহিনী ক্ষুদ্র হয়, সবসময় ক্ষুদ্র হয়। মহাকাব্যর বলছে সীতাকে উদ্ধারের জন্য রাম ও রাবণের যে যুদ্ধের কাহিনী হচ্ছে রামায়ণ কাহিনী, এটা আমি বললাম। আর একটি কথা, মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। এই যে আমরা কাব্য, মহাকাব্য, গীতি কবিতা এগুলো পড়ি, এগুলো হচ্ছে অতিশয় কাহিনী কবিতা, কিন্তু এটাকে লেখা হয় কিসে? কবিতার আকার, অর্থাৎ পদ্যে। মহাকাব্যের মূল লক্ষ্য হলো কি? গল্প বলা, তাকে গদ্যে না লিখে লেখা হয় সবসময় পদ্যে, তাই না? এর বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা, তাই না? এই মহাকাব্য ছাড়াও সংক্ষিপ্ত আকারের যে কবিতা আছে সেটাকে বলা হয় কি? গীতি কবিতা, তাই না? দেখো এখানে আমি দিয়েছি যে মহাকাব্য হচ্ছে কাহিনী রচিত দীর্ঘ যুদ্ধ কাহিনী নিয়ে, আর গীতি কবিতা হচ্ছে বক্তার ভাবশ্বাসের পরিস্ফুটন মাত্র, যাহার উদ্দেশ্য। অর্থাৎ গীতি কবিতা সবসময় হয় সর্বাংশে। এই উপন্যাসিক বঙ্কিমচন্দ্র তার কিছু গান ও কবিতা রচনা করলে তার প্রধান সৃষ্টিকর্ম তিনি নয়। তিনি বলেছেন বক্তার ভাবশ্বাসের পরিস্ফুটন মাত্র, যাহার উদ্দেশ্য, সেই কাব্যই হচ্ছে গীতিকাব্য। এই মন্তব্য সর্বাংশ সত্য। গীতি কবিতা কবির অনুভূতির প্রকাশ হয়, সাধারণত দীর্ঘকায় হয় না, কিন্তু যদি ক্ষেত্র বিশেষেও দীর্ঘকায় হয় তাতেও অসুবিধে নেই। যদি কবির মনের অভিব্যক্তি সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাহলে সেটা গীতি কবিতা হিসেবে ধরা হয়ে থাকে, তাই না? বাংলা সাহিত্যের গীতি কবিতা আদি নিদর্শন কি? তোমরা হয়তো এর আগে পড়েছো। বাংলা সাহিত্যের গীতি কবিতার আদি নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী। এটা মনে রাখবা, বৈষ্ণব পদাবলী। দেখো এই গীতি কবিতাকে আবার শ্রেণী বিভাজন অনেক সময় করা হয়ে থাকে। দেখো এই যেমন ভক্তিমূলক গীতি কবিতা। ভক্তিমূলক গীতি কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, রামপ্রসাদ, রজনীকান্ত লিখেছেন। আবার স্বদেশপ্রীতিমূলক কবিতা আরেকটা ভাগ আছে, যেমন বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা গান হচ্ছে স্বদেশপ্রীতিমূলক, তাই না? আমরা এগুলো জানি। প্রেমমূলক আছে, তারপর আছে প্রকৃতি বিষয়ক, চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী কবিতা। আবার শোকগাথা বা শোক আশ্রয় করে লিখিত কবিতাও কেউ এর সম্পর্যভুক্ত বলা হয়, তাই না? বাংলা কবিতায় দেখো এই হচ্ছে আমরা পড়লাম কবিতা, এই যে কবিতার দুটি প্রধান ধারা, একটা হচ্ছে মহাকাব্য আর একটা হচ্ছে গীতি কবিতা, তাই না? মহাকাব্যকে আমরা পড়লাম, গীতি কবিতা। আর এছাড়াও আরও দুটি ধারার জন্ম হয়েছে, সেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। দেখো সেটা হচ্ছে আমাদের বিখ্যাত কবি কাজী নজরুল ইসলামকে আমরা বলি কি? বিদ্রোহী কবিতা। তার কবিতার মধ্যে দেখো বিদ্রোহের সুর বাজে, তাই না? যা অন্য কোনো কবির কবিতায় আমরা দেখতে পাইনি, তাই না? প্রথমজন আমাদের বিদ্রোহী কবি, আর দ্বিতীয়জনকে বলে হচ্ছে জসীমউদ্দিন, তাই না? যাকে আমরা কি বলি? পল্লী কবি, তাই না? পল্লী কবি জসীমউদ্দিন হচ্ছে নকশিকাঁথার মাঠ, সুজনবাদিয়ার ঘাট জাতীয় কাব্য রচনা করেছেন, যে রচনা আজ পর্যন্ত আর কোনো কবি যে ধরনের রচনা আর তৈরি করতে পারেননি, তাই না? তাই এই দুইজনের এই অনুসারী কবি আর হচ্ছে আমরা খুঁজে পাইনি। তাই আজকে আমরা তাহলে কি পড়লাম, যে আমি এটুকু দেখো সাহিত্যের রূপরীতি প্রবন্ধে হায়াত মাহমুদ যিনি লিখেছেন, তিনি এই সাহিত্যের রূপ কি? সাহিত্যের রূপ হচ্ছে সাহিত্যের যেগুলো অংশ, কবিতা, গান, নাটক, উপন্যাস, প্রবন্ধ, গল্প, ছোট গল্প, সকল বিষয়গুলি সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এটা হচ্ছে সাহিত্যের রূপ। আর এই রূপগুলো কিভাবে তৈরি করা হয়েছে সেটা যে নিয়ম বা গঠন, সেটাকে বলা হচ্ছে কি? রীতি। তিনি এটা বলতে চেয়েছেন, তাই না? সাহিত্যের রূপ ও রীতি আমরা জানলাম। তো প্রথমেই হায়াত মাহমুদ দেখাতে চেয়েছেন, আমরা এটুকু পড়লাম যে
কবিতা। প্রথমে সাহিত্যের রূপ হচ্ছে একটি, সেটি কবিতা। এই কবিতাকে আমরা কিভাবে পড়লাম দেখো। কবিতার প্রধান দুইটি রূপ, একটা হচ্ছে মহাকাব্য আর একটা হচ্ছে গীতি কবিতা। মহাকাব্য কি দেখো, মহাকাব্য কি? মহাকাব্য হচ্ছে মহাকাব্যের কাহিনী রচিত হয় দীর্ঘ আর যুদ্ধ বিগ্রহের কাহিনী অবলম্বনে রচিত হয়। আমাদের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহাকাব্যিককে মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত মহাকাব্য মেঘনাদ বধ, এটা আমরা জানি, তাই না? তারপরে গীতি কবিতা হচ্ছে বক্তার ভাবশ্লেষের পরিস্ফুটন মাত্র, যাহার উদ্দেশ্য। গীতি কবিতা সবসময় আকারে সংক্ষিপ্ত হয়, তবে এর আকার দীর্ঘ হতে পারে যদি কবির মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয়। আর এই কাব্যগ্রন্থগুলো প্রকাশিত হয় কীভাবে? দীর্ঘ হয়, কিন্তু এটা কবিতা অর্থাৎ পদ্যে লেখা হয়, তাই না? আর দেখো এই মেঘনাদ বধ মহাকাব্য মাইকেল মধুসূদন দত্তের আধুনিক মহাকাব্য। তারপর আছে এই ভারতবর্ষের দুটি সর্বপ্রাচীন গ্রন্থ আমরা পড়লাম কি, একটা হচ্ছে মহাভারত আর একটা হচ্ছে রামায়ণ। মহাভারত আর রামায়ণ। রামায়ণ হচ্ছে, মহাভারত কি? মহাভারত হচ্ছে আকারে বিশাল, অর্থাৎ বলেছেন যে এমন কিছু ভারতবর্ষে নাই যে মহাভারতে নাই, তাই না? আর রামায়ণ সেই মহাভারতের তুলনায় কি? ক্ষুদ্র। রামায়ণ মহাভারতের তুলনায় ক্ষুদ্র, অর্থাৎ রামায়ণের কাহিনী সীতা হরণের যে যুদ্ধ, অর্থাৎ রাবণের যে যুদ্ধ, সেটা হচ্ছে রামায়ণের কাহিনী, অর্থাৎ মহাভারতের তুলনায় ক্ষুদ্র। তারপরে বললাম আমরা কবিতা কাকে বলে, সেটা আমরা আগে জানি। ছন্দবদ্ধ ভাষায়, অর্থাৎ যা পদ্যে লিখিত হয় তাই আমরা কবিতা। এই কবিতাগুলো আমরা কাব্য, মহাকাব্য, গীতি কবিতা আকারে প্রকাশ করি। আর এইগুলি ছাড়াও আমরা পড়লাম কি, বাংলা সাহিত্যে আরও দুটি ধারা। একটি হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত বিদ্রোহী কবিতা বা বিদ্রোহের সুর, তার যে কবিতার মধ্যে তা অন্য কোনো কবির মধ্যে আমরা খুঁজে পাই না, তাই না? আর আরেকটি হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিন, যিনি পল্লী কবি হিসেবে পরিচিত। তার বিখ্যাত কাব্যগ্রন্থ নকশিকাতার মা, সুজনবাদিয়া ঘাট। তাহলে আজকে আমরা এটুকু পড়লাম সাহিত্য রূপরীতি প্রবন্ধে হায়াত মাহমুদের সম্পর্কে পড়লাম। হায়াত মাহমুদ সম্পর্কে তোমরা একটু বাড়িতে পড়বা। আর হচ্ছে এই কবিতা অর্থাৎ একটি রূপ আমরা পড়লাম কবিতা। এরপরে অনলাইন ক্লাসে আবার আমরা পড়বো। এরপরে নাটক আছে, তারপরে উপন্যাস, ছোট গল্প, এগুলো পরবর্তী ক্লাসে নাটক নিয়ে আমি আলোচনা করব। ইনশাল্লাহ তোমরা ভালো থাকবা। এই যে করোনাকালীন সময়ে আমাদের যে এই দীর্ঘ 1 বছর হয়ে গেছে আমরা ঘরে আসি, লেখাপড়ার মধ্যে তোমরা থাকবা, সুস্থ থাকার চেষ্টা করবা ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে আবার দেখা।